নমস্কার দর্শক বন্ধু। আগের মাসের এপ্রিল 2022-এ যখন এলআইসি আইপিও নিয়ে অনেকেই পজিটিভ কথা বলছিল, আমি কিন্তু সেই সময় ক্লিয়ারলি এলআইসি আইপিওর নেগেটিভ দিকগুলো তুলে ধরেছিলাম এবং বলেছিলাম যে এলআইসি আইপিওর জন্য মার্কেটে কারেকশন কিন্তু আসবে, মার্কেটে পতন আসবে। এক্স্যাক্টলি সেই জিনিসগুলোই হয়েছে, যে নেগেটিভগুলো বলেছিলাম সেইগুলোই কিন্তু হয়েছে। যারা প্রমাণ চান তারা এই ভিডিও দেখার পরে সেই পুরনো ভিডিওটা দেখে নিতে পারেন। সেই ভিডিওর লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আপনি যদি এলআইসি আইপিওতে অলরেডি ইনভেস্ট করে ফেলেন, তো তাহলে কি করবেন সেই বিষয়ে বিশদ জানতে এই ভিডিওটি শেষ অবধি দেখতে কিন্তু ভুলবেন না। শুধু তাই নয়, এই ভিডিওর শেষের দিকে আমি আগামী দিনে শর্ট টার্মে মানে নেক্সট 2-3 মাস মার্কেট কেমন থাকবে, কোন ধরনের শেয়ারে ইনভেস্ট করলে আপনার প্রফিট হতে পারে সেই বিষয়ে বিশদে বলবো। সুতরাং প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখলে আমি শিওর অনেক নতুন জিনিস আপনি কিন্তু শিখতে পারবেন। আমার নাম প্রসেনজিৎ পাল এবং আমার লেখা বই হাউ টু অ্যাভয়েড লস অ্যান্ড আর্ন কনসিস্টেন্টলি ইন দ্য স্টক মার্কেট অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার, এবং সেটি আজও ভারতবর্ষের ভারতীয় অথরদের শেয়ার বাজারের ওপর লেখা বইগুলির মধ্যে কিন্তু হাইয়েস্ট রেটেড বুক। বইটির হিন্দি ভার্সান এবং বেঙ্গলি ভার্সান বেরিয়ে গেছে। আপনি প্রসেনজিৎ পাল এই আমার নামটি অ্যামাজনে সার্চ করলে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি 3টি ল্যাঙ্গুয়েজেই বইটি কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া আমি 2010 সাল থেকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করছি, মানে এই দীর্ঘদিনের এক্সপিরিয়েন্সের জন্যই আগের মাসে এই এলআইসি আইপিও নিয়ে যে নেগেটিভগুলো বলেছিলাম, মার্কেটে পতন হবে বলে বলেছিলাম, সেগুলো কিন্তু হচ্ছে কিছুই না, জাস্ট বিকজ অফ মাই এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু কথাগুলো বলেছিলাম। তাই এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে শেষ অবধি দেখলে আমি শিওর অনেক ইনসাইট আপনি পাবেন। প্রথমেই বলে নিই যে দেখুন, আগের আমরা ভিডিওতে যে নেগেটিভ পয়েন্টগুলো বলেছিলাম এলআইসি নিয়ে, তার মধ্যে সবথেকে বড় নেগেটিভ এলআইসির যেটা রয়েছে সেটা হচ্ছে নিউ পলিসি গ্রোথ রেট কিন্তু কমছে। তার মানে কি, যে এলআইসি এখনও সবথেকে বড় লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, সব ঠিক আছে, কিন্তু প্রবলেমটা এইটা হয়ে গেছে আজকাল এত প্রাইভেট কোম্পানিজ, এইচডিএফসি বলুন, আইসিআইসিআই, ম্যাক্স, এরা আসার ফলে ইয়ঙ্গার জেনারেশন অনেকেই কিন্তু সেই প্রাইভেট কোম্পানিজ যাদের সার্ভিস ভালো, কম্পিটিটিভ রেটে প্রোভাইড করছে তাদের দিকে যাচ্ছে, যার জন্য এলআইসির যে নিউ পলিসি গ্রোথ রেট এটা কিন্তু কমেছে, যেই জিনিসটা এলআইসি অফিসিয়ালরা ডিআরএইচপি রিপোর্টে তারা নিজেরাও বলেছে। এবার দেখুন, এই জিনিসটি যখন আমি আগের ভিডিওতে বলেছিলাম, অনেকেই প্রাইভেটলি আমাকে এইসব বলেছে যে আপনি কিছু জানেন না এলআইসি নিয়ে, হ্যাঁ ভুলভাল বলছেন কেন। তো দেখুন, আমি বলছি না, হ্যাঁ এলআইসির অফিসিয়ালরা ডিআরএইচপি রিপোর্টেই কিন্তু এই ব্যাপারটি স্বীকার করেছেন। এবং সবসময় মনে রাখবেন, শেয়ার বাজার কিন্তু গ্রোথকে প্রায়োরিটি দেয়। আজকে যারা এলআইসি আইপিওতে ইনভেস্ট করেছেন তারা লিস্টিং গেন তেমন কিন্তু পায়নি, ম্যাক্সিমাম হয়তো লসেই রয়েছেন। তো সেই জিনিস হওয়ার কিন্তু খুব বড় কারণ হচ্ছে গ্রোথ। শেয়ার মার্কেট সবসময় সেই সমস্ত কোম্পানিদের রিওয়ার্ড করে যারা গ্রোয়িং, যাদের গ্রোথ আগে যা ছিল তার থেকে দিনে দিনে বাড়ছে। এলআইসির ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না বলে, নিউ পলিসি গ্রোথ রেটটা কমছে বলে কিন্তু শেয়ার মার্কেটে আজকে সেই শেয়ার প্রাইসে কিন্তু সেই জিনিসটি রিফ্লেক্ট হচ্ছে। এখানে একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে আপনাদের, নর্মালি যারা ওই সমস্ত প্রাইভেটলি বলেছিল যে না এলআইসি নিয়ে আপনি জানেন না কিছু, খুব ভালো কোম্পানি, বড় কোম্পানি, এটা সেটা, একটা জিনিস মনে রাখতে হবে যে হয়তো হতে পারে তারা হয়তো এলআইসি দীর্ঘদিনের এজেন্ট, এলআইসি থেকেই হয়তো, যারা এলআইসির এজেন্ট বহু বছরের, এলআইসি থেকেই হয়তো সংসার চলছে। তো এই ইমোশনাল অ্যাটাচমেন্টটা রয়েছে। আমি মানছি এলআইসি সব থেকে বড় কোম্পানি, এলআইসি ভেরি ট্রাস্টওয়ার্দি, অবভিয়াসলি একটা সময় ছিল ইন্স্যুরেন্স বলতে এলআইসিকেই বোঝানো হতো। তো এই ইমোশনাল অ্যাটাচমেন্ট আর ইনভেস্টমেন্ট এই দুটোকে কিন্তু এক করা চলবে না। মানে আপনি যদি ইমোশনালি, ধরুন আপনি এলআইসির এজেন্ট, ইমোশনালি অ্যাটাচড, আপনার পুরো সংসার চলছে এলআইসির টাকায়, তো এই ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে সারা জীবনের যত সঞ্চয় ছিল সব টাকা এলআইসিতে ইনভেস্ট করে দিলেন, কি হবে? সেটা কি র্যাশনাল ডিসিশন? একেবারেই নয়। ইমোশনাল জিনিস কিন্তু শেয়ার বাজারে চলে না। ফর এক্সাম্পল, আমি একটা যদি উদাহরণ দিই, আমি 2011-12 মানে যখন ইয়েস ব্যাংক প্রথম কলকাতায় আসে, সেই সময় থেকে আজ অবধি মানে মোর দ্যান 10 ইয়ার্স ইয়েস ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার কিন্তু আছি। ইয়েস ব্যাংকের সার্ভিস আমি খুব ভালো পেয়েছি, প্রচুর ইয়েস ফার্স্ট অ্যাকাউন্ট আছে বলে আমি প্রচুর ফেসিলিটিস পাই, প্রচুর বেনিফিট পাই, হিউজ টাকার বেনিফিট পাই। তো তা বলে আমি ইয়েস ব্যাংক থেকে এত ভালো সার্ভিস পেয়েছি বলে আমি যদি এখন ইমোশনালি না আমি 10-12 বছর ইয়েস ব্যাংকের শেয়ার ধরে রাখবই, তাহলে কি হতো? আমার ইনভেস্টমেন্ট কিন্তু 80% ড্রপ হয়ে যেত। আমার ইয়েস ব্যাংক 2014-15 সালে কিনেছিলাম, 16-17 নাগাদ বিক্রি করে দিয়েছিলাম। 2018-19 আমি বলেছিলাম যে ইয়েস ব্যাংকের দাম যদি 5 টাকাও হয়ে যায় তাহলেও কিন্তু আমি ইনভেস্ট করব না, কারণ ফান্ডামেন্টাল কিছু বেসিক জিনিস চেঞ্জ হয়ে গেছে। ঠিক তেমনি যেহেতু আমার মানে আমি এতদিন ধরে রয়েছি বলেই যে আমি ইমোশনালি কন্টিনিউ করব সেরকম কোনো ব্যাপার নয়। তো যারা এলআইসি ধরুন এজেন্ট বা যারা ধরুন এলআইসির সঙ্গে ইমোশনালি অ্যাটাচড, তারা প্রথমে এই জিনিস ভাববেন যে শেয়ার মার্কেটে আপনি যখন ইনভেস্ট করছেন
তার সঙ্গে ইমোশন কিন্তু দূরে রাখতে হবে। আজকে যারা ইমোশনালি অ্যাটাচড তারাই কিন্তু অনেকে এলআইসি আইপিওতে লস হয়েছে, মানে আমরা মানে বলা সত্ত্বেও হয়তো অনেক মানে হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করে ফেলেছেন। কারণ ইমোশনের জায়গায় মানে কোম্পানি আপনাকে হয়তো সারা জীবন খুব ভালো প্রফিট দিয়েছে, ভালো কমিশন দিয়েছে, তার মানেই যে শেয়ার মার্কেট থেকেও সেই জিনিসটি হবে তার কোনো মানে নয়। তার কারণ প্রথমেই আমি যেটা বললাম যে শেয়ার মার্কেট গ্রোথ পছন্দ করে। এবং তাছাড়াও আরও একটা জিনিস যে প্রাইসিং, মানে এই যে আইপিও, ধরুন এলআইসি আইপিও প্রথমে আগে আরও বেশি টাকায় আসার কথা ছিল, সেইটা গভর্নমেন্ট রিডিউস করে 950 তারপরেও গভর্নমেন্ট কিন্তু রিটেল শেয়ার হোল্ডার পলিসি হোল্ডারদের ওই 950 রেট থেকেও ডিসকাউন্ট দিয়েছিল। তো যেহেতু গভর্নমেন্ট ডিসকাউন্ট অনেকটা দিয়েছিল, প্রাইস রিজনেবল ছিল, তাই জন্য কিন্তু নর্মাল ইনভেস্টরদের অতটাও কিন্তু বড় লস, হিউজ লস হয়নি। ঠিক যেমনটা পেটিএম আইপিওতে হয়েছিল। পেটিএম আইপিও 2000 টাকার ওপরে, মানে হিউজ প্রাইসিং রেখেছিল বলে সেই পেটিএমে যারা ইনভেস্ট করেছিল সেই অনেকেই হয়তো পেটিএম অ্যাপ বহুদিন ধরে মানে ইউজ করছে, তাই ইমোশনালি কানেক্ট হয়ে হয়তো ইনভেস্ট করে ফেলেছিলেন, তারা কিন্তু সেই পেটিএমের দাম 500 টাকায় চলে এসেছিল। ফরচুনেটলি আজকে এলআইসির আইপিওর যে প্রাইসিং গভর্নমেন্ট কিন্তু বেশ রিজনেবল রেখেছিল। হ্যাঁ, দেখুন শেয়ার মার্কেটে যেটা হয়, আজকে যদি এলআইসি আইপিওর প্রাইস যদি 500 টাকা গভর্নমেন্ট রাখতো, তো দেন কী হতো, দেন অনেকেরই প্রফিট হতো। তো তাই কোম্পানি কত ভালো, কোম্পানি কত বছরের ট্রাস্টওয়ার্দি পুরনো, তার থেকেও বেশি জিনিস, অনেক অন্যান্য জিনিস কাজ করে শেয়ার মার্কেটে আপনার প্রফিট হবে কি হবে না, মেনলি যেমন ফিউচার প্রসপেক্ট, গ্রোথ, প্রাইসিং, ভ্যালুয়েশন, এগুলো। নেক্সট যে পয়েন্টটা এলআইসির ফেভারে যায়নি সেটা হলো পিএসইউ কোম্পানি, গভর্নমেন্ট কোম্পানি ট্যাগ। দেখুন শেয়ার বাজারে আপনারা যদি খুব ভালো করে দেখেন, যেখানে যেখানে গভর্নমেন্ট কোম্পানি আছে এবং তারপর প্রাইভেট প্লেয়ারদের জন্য সেই সেক্টর ওপেন করে দেওয়া হয়েছে, গভর্নমেন্ট কোম্পানিজ কিন্তু শেয়ার বাজারের ইনভেস্টরদের বেশি পয়সা দিতে পারেনি। মানে অনেক এক্সাম্পল আছে, একটা খুব কমন এক্সাম্পল মানে শেয়ার বাজার ছাড়াও আপনি যদি দেখেন যে টেলিকম সেক্টর, একটা সময় ছিল বিএসএনএল, এমটিএনএল, এরাই খালি টেলিকম সার্ভিস প্রোভাইড করতো। তারপর যেই গভর্নমেন্ট প্রাইভেট প্লেয়ারদের জন্য ওপেন করে দেয়, এয়ারটেল, ভোডাফোন, তারপরে জিওর এন্ট্রি হয়, বিএসএনএল, এমটিএনএল, এই কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে অলমোস্ট প্রায় বিলুপ্তর পথে চলে যায়। ঠিক তেমনভাবে আজকে আপনি যদি কোল ইন্ডিয়ার দিকেও তাকান, কোল ইন্ডিয়া কিন্তু মানে বুঝতেই পারছেন কোল ইন্ডিয়ার একটা টাইমে মনোপলি ছিল, মানে একটা হিউজ কোম্পানি। কোল ইন্ডিয়াও মানে অনেক ইনভেস্টারদের, মানে অনেক এমপ্লয়ি বলুন, তারা বলুন, ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়তো রয়েছে। তো সেই কোল ইন্ডিয়ার দিকেও যদি আপনি তাকান, আপনি দীর্ঘ 10 বছরের যদি হিস্ট্রি দেখেন, দেখবেন পিএসইউ কোম্পানি হওয়ার দরুন কিন্তু ইনভেস্টরদের জন্য মানে শেয়ার মার্কেট থেকে বেশি রিটার্ন দিতে পারেনি। তো পিএসইউ কোম্পানির ট্যাগও কিন্তু এই এলআইসির জন্য নেগেটিভ দিকে যাচ্ছে। আজকে এলআইসির ভ্যালুয়েশন এই এইচডিএফসি লাইফ বা এসবিআই লাইফ যে কোম্পানিগুলো আছে তাদের থেকে অনেকটাই কম। মনে রাখবেন এলআইসি পুরো মানে যতটা মানে গভর্নমেন্ট ওন্ড, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কিন্তু ততটা গভর্নমেন্ট ওন্ড কোম্পানি নয়। সেটা মানে ডিফারেন্ট ডিসকাশন, কারণ মানে আজও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এলআইসিতে মোর দ্যান মানে 97%, তার মানে এর পরেও আরও ইনভেস্ট করলেও মানে আইপিওতে নেক্সট ফলো অন পাবলিক অফার আনলেও মোর দ্যান 90% ডিরেক্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু হোল্ড করছে। বাট এসবিআই যে লাইফ ইন্স্যুরেন্স, এসবিআই হচ্ছে গভর্নমেন্ট ব্যাংক, বাট এসবিআই লাইফ ইন্স্যুরেন্সে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওই রকম মালিকানা নেই। তো যাই হোক, সেটা ডিফারেন্ট। যেটা আমার পয়েন্ট, যে আজকে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অ্যান্ড এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এই দুটো কোম্পানির মধ্যে কিন্তু এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সের ভ্যালুয়েশন অনেক অনেক বেশি। তা সত্ত্বেও এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কিন্তু আইপিও লিস্টিংয়ের পর থেকে মোটামুটি ভালো রিটার্ন দিয়েছে। বাট এলআইসি জাস্ট বিকজ অফ ওই পিএসইউ কোম্পানি হওয়ার ট্যাগের জন্য কিন্তু ইনভেস্টাররাও অতটা অপটিমিস্টিক নয়। এবার আগে যখন আমরা এই কথাগুলোই বলেছিলাম যে নিউ পলিসি গ্রোথ রেট কম, দেন পিএসইউ কোম্পানি ট্যাগ, তখন অনেকেই মানে প্রাইভেটলি আমাদেরকে বলেছিল যে মিসগাইড করছেন, হ্যাঁ ভুলভাল বলছেন, কিছু জানেন না। তো দেখুন মিসগাইডের ব্যাপারে যদি আমি বলি, মানে আমরা গাইড করব না তাও ঠিক আছে, মিসগাইড আপনারা যদি এই চ্যানেলে দীর্ঘদিনের দর্শক বা আপনি যদি বিগত কয়েকটা ভিডিও দেখেন, তাহলে খুব ক্লিয়ারলি বুঝে যাবেন এই চ্যানেলে বা আমরা কিন্তু মিসগাইড করার লোক নই। আজকে ইউটিউবে আমি দেখি যে মানে কথাটা মনে পড়ে গেল যে প্রচুর আমাদের কাছে অফার আছে, হ্যাঁ না ক্রিপ্টো প্রোগ্রাম, কোন গেমসের, হ্যাঁ 10,000 20,000 টাকা দেবে, তাদের একটা প্রমোশনের ভিডিও করে দিতে হবে। বা অনেক সময় শেয়ারেরও মানে এমনও অনেকে রিকোয়েস্ট করে যে এই শেয়ারটা নিয়ে একটু ভালো বলে দিন, এত পাবেন, যেগুলো ম্যাক্সিমাম ইউটিউবাররা কিন্তু করে। বাট আমার চ্যানেলে আপনি সেই রকম কোনো কিছু পাবেন না। আমরা যে জিনিসগুলো প্রমোশন করি, যেমন ধরুন জিরোধা হোক, ব্যাঞ্জেল ব্রোকিং হোক, বা ধরুন এইসব যেই সমস্ত ওয়েবসাইটের প্রমোশন আমরা মানে আপনি আমার এই ইউটিউব চ্যানেলে পাবেন, প্রত্যেকটা প্রোডাক্ট বা সার্ভিস কিন্তু আমি নিজে ইউজ করি।
আমি উইদাউট নিজে ইউজ না করে কোনোদিন কোনো প্রোডাক্ট নিয়ে কাউকে রেকমেন্ড করি না, তো মিসগাইডের কোনো প্রশ্নই আসে না। এইটুকু নিশ্চিন্ত থাকবেন যে এই চ্যানেলে আপনি যা দেখছেন, যে কেউ একটা, আপনি নিজেও অন্য কোনো নাম নিয়ে আমাকে মেল করুন না যে অমুক টাকা অত 20,000 দেওয়া হবে, অমুক একটা গেম, একটা ক্রিপ্টো, হ্যানা ত্যানা একটা কিছু বলে দিন, দেখবেন আমাদের দিক থেকে কিন্তু কোনো রিপ্লাই আসবে না। তো যাই হোক, এটা আপনাকে মনে রাখতে হবে। আপনারা যারা পুরনো চ্যানেলের দর্শক তারা সকলেই জানেন। তো এলআইসি আইপিও নিয়ে এবার আমি যদি ওভারঅল জিনিসটা বলি, যে নেগেটিভস থাকা সত্ত্বেও এই প্রাইসিং, যেহেতু প্রাইসিংটা হিউজ নয়, তো তার জন্য মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হিউজ প্রাইসিং রাখেনি বলে অনেক রিটেল ইনভেস্টর কিন্তু বেঁচে গেছে। মানে পেটিএমে যেমন একটা হিউজ লস হয়েছিল, যে 2,000 টাকা শেয়ার 500 টাকায় চলে এসেছিল, এলআইসি আইপিওতে কিন্তু বা এলআইসি শেয়ারে সেই জিনিসটা হওয়ার চান্সেস কিন্তু খুবই কম আছে। তো তাহলে যারা ধরুন ইনভেস্ট করে ফেলেছেন, তো তারা কি করতে পারেন? দেখুন, আমি মানে কি বলবো, মানে এখানে একটা যারা ইনভেস্ট অলরেডি করে ফেলেছেন, তো তাদের জন্য এমন তো নয় যে সেই জিনিসটা পুরো রিভার্স। হ্যাঁ, তাদের জন্য আমাদের অ্যানালিসিস থেকে একটাই সুখবর, যে হিউজ প্রাইস কারেকশন কিন্তু হওয়ার চান্স নেই। মানে 950 টাকা শেয়ার বা 900 টাকা শেয়ারটা ওই 300-400 টাকা হয়ে যাবে পেটিএমে যেমন হয়েছিল, সেই চান্সেস কিন্তু খুব একটা নেই। তো মোস্ট লাইকলি আরও কয়েকদিন যদি ইনভেস্টাররা ধরে রাখে, হয়তো কস্ট প্রাইস পেয়ে যাবে, মানে যত টাকা দিয়ে মানে কেনা হয়েছিল সেই কস্ট প্রাইস পেয়ে যাবে। বাট এই ওভারঅল পিএসইউ কোম্পানিটা এক নিউ পলিসি গ্রোথ রেট স্লোডাউনের জন্য আমি কিন্তু লং টার্মে, মানে আমি পার্সোনালি লং টার্ম 2 বছর 3 বছর 4 বছরের জন্য আমাকে যদি অপশান দেওয়া হয়, আমি কিন্তু এলআইসি হোল্ড করব না। কারণ শেয়ার মার্কেটে প্রচুর কোম্পানিজ রয়েছে যে যারা ধরুন 20%, 30%, মানে আরও অনেক বেটার রিটার্ন দেবে। তো আমি কেন, মানে আবার এখানে বলছি যে আপনি হয়তো এলআইসির এজেন্ট, সারা জীবনের আপনার ইনকাম এলআইসি থেকে, তো সেই কারণেই যে আপনি এলআইসি নিয়েই, মানে শেয়ার বাজারে এলে এলআইসি নিয়েই পড়ে থাকবেন, এমনটা কিন্তু করবেন না। ওভারঅল মানে আমার যা মানে অ্যানালিসিস এই আর্লি স্টেজে যা বলছে, যে লং টার্মে আগামী 1 বছর হোক, 2 বছর হোক, হিউজ রিটার্ন দেবে না, আবার হিউজ লসও হবে না। যারা লসে এখন আছেন তারা যদি ওয়েট করে, তো তারা কস্ট প্রাইস পেয়ে যাবে। এইটাই কিন্তু আমার জিনিস মানে বলছে। ওভারঅল মনে রাখার বিষয় একটাই, চোখ বন্ধ করে যে কোনো শেয়ারে ইনভেস্ট না করে আপনারা পড়াশোনা করে একটু শিখে বুঝেই কিন্তু শেয়ারে ইনভেস্ট করবেন। এবার কোথার থেকে পড়বো, কোথার থেকে শিখবো, তার জন্য দেখুন খুব নমিনাল প্রাইসে 399-এ আমার বেঙ্গলি ভার্সান, ইংলিশ ভার্সান বই রয়েছে। তাছাড়াও আপনি আমাদের যে কোর্স, যেটা ভিডিও টিউটোরিয়াল, আমাদের ওয়েবসাইট থেকে আপনি চেক করতে পারেন, যেখানে আমরা খুব সহজ বাংলায় স্টেপ বাই স্টেপ প্রসেসে বলেছি যে কিভাবে একটি শেয়ারে রিসার্চ করতে হয়। হ্যাঁ, এটাও ভাববেন না যে আপনি একটা ভিডিও কোর্স করলেন তারপর সব শিখে যাবেন, না। ভিডিও কোর্স করে তারপর কিন্তু আপনাকে 1 বছর 2 বছর সেই বেসিস, মানে তার উপর ডিপেন্ড করে প্র্যাকটিস করতে হবে। এখানে দীর্ঘদিনের প্র্যাকটিস না থাকলে কিন্তু কিছু হবে না। এবার যদি আপনি বলেন যে না, মানে আমার কোর্স করারও তো নেই, আপনি সেই কোর্সের লিঙ্ক আপনি এইখানে পেয়ে যাবেন, কোর্সটি চেক করতে পারেন। বাট তারপরেও যদি বলেন যে না, আমার কোনো কিছুই, মানে এখন কোনো সামর্থ্যই নেই কোনো কিছু কোর্স কেনা বা বই পড়ার, তাহলেও প্রচুর ফ্রি ওয়েবসাইটস রয়েছে। হ্যাঁ, যেই ওয়েবসাইটের থ্রুতে আপনি বেসিক যে রিসার্চ, আপনি ওয়েবসাইট ঘাটাঘাটি করে একটি শেয়ারের ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। সেই রকমই একটি ওয়েবসাইট tickertape.com, আপনাকে কিচ্ছু নয়, ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করে নিন। এই ওয়েবসাইটে আপনি কিন্তু দেখুন টিকারটেপে শেয়ারের রিসার্চ, ইটিএফ, মিউচুয়াল ফান্ড সমস্ত কিছুই পেয়ে যাবেন। ফর এক্সাম্পল, আমি যদি এখানে ধরুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এই যে কোনো একটি কোম্পানি, আমার জাস্ট রিলায়েন্স বড় কোম্পানি, তো এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আপনি অবশ্যই লগ ইন করে মানে নিজের ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পরে তারপরে দেখুন সেই সমস্ত কি ম্যাট্রিক্স, যেগুলো পিবি রেশিও থেকে শুরু করে ফোরকাস্ট রেটিং, মানে অ্যানালিস্টরা কোন অ্যানালিস্ট, ম্যাক্সিমাম অ্যানালিস্ট কি সাজেস্ট করছে, যেমন দেখুন এখানে লেখা আছে 68% অ্যানালিস্ট হ্যাভ সাজেস্টেড দ্যাট ইনভেস্টার্স ক্যান বাই দিস স্টক। তো কোম্পানি প্রোফাইল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন। শুধু শেয়ারই নয়, আপনার ইটিএফ বলুন, মিউচুয়াল ফান্ড বলুন, সমস্ত কিছু। মিউচুয়াল ফান্ডের যদি আপনি কথা বলুন, এখানে আপনি যে কোনো কিছু, যেমন ধরুন এসবিআই মিউচুয়াল ফান্ড, যেমন ধরুন কোনো কিছু আপনি এখানে সার্চ করে কিন্তু পেয়ে যাবেন। পারাক ফান্ড বলুন, সমস্ত কিছুই পেয়ে যাবেন। শুধু তাই নয়, স্ক্রিনার যে ফিচারটা, মানে ধরুন কয়েক হাজার শেয়ার থেকে কি করে আপনি কিছু শেয়ার চুজ করবেন, তো তার জন্য দেখুন খুব সুন্দর স্ক্রিনারও রয়েছে। সেই স্ক্রিনারে আপনি এখানে আসলে ক্লিক করার পরে যে আপনার পেজটি খুললো, সেখান থেকে আপনি নানান রকম ফিল্টার অ্যাপ্লাই করতে পারেন। যেমন যে স্টক ইউনিভার্স, ধরুন আমি নিফটি 50-র মধ্যে যে শেয়ারগুলো আছে তার মধ্যে থেকে আমি পিই রেশিও সিলেক্ট করতে চাইছি, যে যাদের পিই রেশিও হবে 20-র কম,
বা 30-এর কম ধরুন হবে, আমি সেরকম যদি সিলেক্ট করতে চাই তো সেই রকম করে কিন্তু আমি এখানে পেয়ে গেলাম আমার যা যা রেজাল্ট তার মধ্যে আমি কিন্তু এখানে পেয়ে গেলাম। তো ওভারঅল আপনি ওয়েবসাইটটি চেক করতে পারেন, আমি নিজে ইউজ করে দেখেছি, যথেষ্ট ভালো ওয়েবসাইট কিন্তু। এবার আমরা জানবো যে আগামী দিনে মার্কেট কেমন যেতে পারে। মানে দেখুন, মার্কেট কিন্তু মে মাস থেকে বেশ যথেষ্ট কারেকশন, মানে এতটাই কারেকশন হয়েছে, আমি শিওর যারা ধরুন মানে 1 বছর আগে বা 6 মাস আগে নতুন শেয়ার মার্কেট এসেছিল তাদের কিন্তু ম্যাক্সিমাম পোর্টফোলিওতে লস। তো আগামী দিনে মার্কেট থেকে যদি আপনাকে প্রফিট করতে হয় তাহলে কিন্তু খুব সিলেক্টিভ শেয়ারে থাকতে হবে। কোন ধরনের শেয়ার বা কোন ধরনের কোম্পানি? দেখুন, যে ধরনের কোম্পানি মার্জিন প্রোটেক্ট করতে পারে, মানে এখন মোর দ্যান সেলস গ্রোথ, মোর দ্যান প্রফিট গ্রোথ, আপনাকে খেয়াল রাখতে হবে প্রফিট মার্জিনের দিকে। মানে যদি কোনো কোম্পানি তার প্রফিট মার্জিন মেনটেন করতে পারে বা প্রফিট মার্জিন বাড়াতে থাকতে পারে, তো সেই ধরনের কোম্পানি কিন্তু আগামী দিনে ভালো রিটার্ন দেবে। কেন কি? দেখুন, এটা একটা হিউজ মানে ব্যাপার, বাট স্টিল আমি ওভারঅল মানে একটা শর্ট যদি আমি জিনিস বলে নিই, সেটা হচ্ছে এখন গ্লোবালি প্রচুর র ম্যাটেরিয়াল প্রাইসের দাম বাড়ছে, প্রচুর জিনিসের দাম বাড়ছে, খালি ইন্ডিয়া না, গ্লোবালি। তো এই অ্যাডভার্স বিজনেস সিচুয়েশানে যদি কোনো কোম্পানি তার ইনক্রিজড কস্ট পাস অন করতে পারে, মানে ফর এক্সাম্পল আমি হয়তো কোনো কিছু একটি বোতল ম্যানুফ্যাকচার করছি সামহাও, এবার আমি যে বোতল ম্যানুফ্যাকচার করছি, আমার যে আরেকটা বিজনেস দুজনেই বটলস ম্যানুফ্যাকচার করছে, দুজনের কস্ট বেড়ে গেছে। যেই জিনিসটা বানাতে আগে 100 টাকা খরচ হতো, এখন সেটা 110 টাকা খরচ হচ্ছে দুজনেরই। এবার আমি যদি 110 টাকা যে খরচ বেড়েছে, আমি ওই মানে এন্ড ইউজারদেরও 10 টাকা বেশি দামে বিক্রি করতে পারি, তাহলেই কিন্তু আমার বিজনেস সার্ভাইভ করবে, ভালো হবে। বাট যদি আমি প্রাইস বাড়াতে না পারি তাহলে কিন্তু সেই জিনিস, সেই বিজনেস ভালো হবে না। তো সমস্ত বিজনেস সেটা করতে পারে না। যে সমস্ত বিজনেস এই প্রাইস পাস অন করতে পারে তাদেরই প্রফিট মার্জিন কিন্তু প্রোটেক্টেড থাকে বা বাড়তে থাকে। তো এটা জাস্ট শর্টে বললাম। দেখুন, এই তো মানে অনেক বড় বিশ্লেষণ আছে, অনেক বড় জিনিস আছে, যেগুলো আমি যেমন বললাম আমাদের ভিডিও সিরিজ টিউটোরিয়ালে ডিটেলস পেয়ে যাবেন। হ্যাঁ, এটুকু আপনি জেনে রাখুন যে 2020 2021 মানে মেনলি কোভিডের পর যেমন চোখ কান বুঝে ম্যাক্সিমাম শেয়ারে ইনভেস্ট করলেই প্রফিট হতো, এখন কিন্তু সেই জিনিস 2022 সালে হবে না। আগামী দিনে শেয়ার বাজার হিউজ ক্র্যাশ করবে না, বাট হিউজ কিন্তু মানে যেরকম প্রফিট 2021-এ দিয়েছিল সেই জিনিস কিন্তু 2022-এ রিপিট হবে না। এই জিনিসটা মাথায় রেখেই আপনাদেরকে মানে সজাগ সচেতন হয়ে, মানে এ বললো সে বললো সেই রকমভাবে ইনভেস্ট না করে একটু বেসিক নলেজ নিয়ে দেন ইনভেস্ট করুন। এলআইসি আইপিও নিয়ে আপনারও যদি কোনো ভিউ থাকে তাহলে আপনি কমেন্ট সেকশানে জানান। যদি কোনো কোশ্চেন্স থাকে বা কী ধরনের ভিডিও আপনি আগামী দিনে পেতে চান, সেই সমস্ত এই কমেন্ট সেকশানে জানান। আর হ্যাঁ, আগামী দিনে এইরকম ইনসাইটফুল ভিডিওগুলো পেতে অতি অবশ্যই খালি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে চলবে না, তার সঙ্গে কিন্তু বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অন রাখতে হবে। আজকের মতো এই পর্যন্তই, চলুন দেখা হবে আগামী কোনো দিন অন্য কোনো ইনসাইটফুল ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।